আসসালামু আলাইকুম। বায়ান্ন ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। ভিডিওটি গাজার এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি দুই বোনের অবৈধ ইসরায়েলের অমানবিক হামলার ফলে এমন হৃদয় বিদারক দৃশ্য এখন গাজার প্রতিদিনের চিত্র। ভিডিওতে দেখা যায় ক্ষুধার্ত বোনকে একটি প্লাস্টিকের ফিডারে অল্প পরিমাণে দুধ দিয়ে তার ক্ষুধা নিবারণের চেষ্টা করছে আরেক বোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, শীত এবং দুর্ভিক্ষ তাদের শৈশবকে ধ্বংস করে দিলেও ভালোবাসা তাদের সমস্ত কষ্টের চেয়ে শক্তিশালী। এদিকে গাজায় প্রতিরোধ অব্যাহত রেখেছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। আজ তাদের অতর্কিত হামলায় আরও ২০ ইসরায়েলি দখলদার সেনা নিহত বা আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিকল্পনায় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন বলে লেবানিজ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েল এবং লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি বলে মনে করছেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। স্থানীয় সময় ২৬ নভেম্বর মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বিও বলেছেন, ইসরায়েল এবং লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি ঘনিষ্ঠ এবং আলোচনা সঠিক পথে চলছে। তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে একটি গুরুতর ভুল বলে অভিহিত করে বলেছেন, এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া এবং ধ্বংস করার একটি ঐতিহাসিক সুযোগ। এর আগে মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন গত সপ্তাহে বৈরুত, জেরুজালেম ও লেবানন সফর করে সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই তাদের শেষ সুযোগ। এবারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স ও ব্রিটেন। ন্যাটো শক্তিশালী এই দুই দেশ ইউরোপীয় সেনা ও বেসরকারি প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের ইউক্রেনে পাঠানোর বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ন্যাটো জোট সমস্ত কূটনৈতিক প্রটোকলকে উপেক্ষা করেছে এবং রাশিয়ার উপর পূর্ব নির্ধারিত হামলার সম্ভাবনা সম্পর্কে বিবৃতি দেওয়ার অনুমতি দিয়েছে। মূলত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কি হবে তা নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। সম্ভবত ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই সেনা পাঠানো সম্পন্ন করবে দেশ দুটি। এমন অবস্থায় ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের সব সম্ভাবনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যা নিশ্চিতভাবেই আরেকটি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে পৃথিবীকে। যুক্তরাজ্যে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা শুরু করেছে ইউক্রেন। গত সপ্তাহে এই হামলার পর যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এখন পাল্টা প্রতিশোধ নেওয়ার লক্ষ্যবস্তু হিসেবে দেখছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা সহিংস হামলা চালাতে পারে মস্কো। পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার পর যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়াও এর পাল্টা জবাব দিতে শুরু করেছে। ইউক্রেনের এই হামলার পর যুদ্ধে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের নিপ্রো শহরের শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন ওই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তিনি আরও বলেছেন, ইউক্রেনের হামলার মধ্য দিয়ে যেসব দেশ কিয়েভকে দূরপাল্লার অস্ত্র দিচ্ছে তাদের সামরিক স্থাপনায় হামলার অধিকার তৈরি হয়েছে রাশিয়ার। দেশের নাম উল্লেখ না করলেও পুতিন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কথা বলেছেন তা বেশ স্পষ্ট। আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে ৩ বছর পূর্তি হবে। এ নিয়ে এতদিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার একটা ছায়া যুদ্ধ চলছিল। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে নানা বিষয়ে মস্কোর একটা যুদ্ধ পরিস্থিতি চললেও প্রচলিত যুদ্ধে জড়ায়নি কোনো পক্ষই। কিন্তু সম্প্রতি শুরু হওয়া ইউক্রেন ক্ষেপণাস্ত্র সংকটের সঙ্গে ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রাথমিক লক্ষ্য ছিল সংঘাতের লাগাম টেনে ধরা। এতে করে এই ধারণা তৈরি হয় যে পশ্চিমারা সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না, বরং তারা আত্মরক্ষার জন্য ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু শুরু থেকেই এমন আখ্যানের বিরোধিতা করে আসছে মস্কো। যুদ্ধের শুরু থেকেই পুতিন এই চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন যে
শত্রুভাবাপন্ন ও সম্প্রসারণবাদী নেটোর বিরুদ্ধে এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার একটা যুদ্ধ ভাব চলে আসছে। সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেন জো বাইডেন। মস্কোর পক্ষ থেকেও এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে দুই পক্ষের মধ্যে এতদিন ধরে যে অন্তরালে যুদ্ধ চলছিল তা এখন প্রকাশ্য হয়ে পড়েছে। রাশিয়ার পাল্টা হামলা হয়তো আরও জোরদার হতে পারে, তবে সত্যটা হলো পুতিনের ছায়াযুদ্ধ বেশ ভালোভাবেই চলছে। গত সপ্তাহে বাল্টিক সাগরের নিচ দিয়ে নেওয়া একটি ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করে দিয়েছে রাশিয়া। এই ফাইবার অপটিক কেবল ফিনল্যান্ডের সঙ্গে জার্মানি এবং সুইডেনের সঙ্গে লিথুয়ানিয়ায় সংযোগ তৈরি করেছিল। 4টি দেশই ন্যাটো সদস্য। এই ঘটনাকে রাশিয়ার কৃত্রিম যুদ্ধের সর্বশেষ নজির হিসেবে তুলে ধরছেন অনেকে। বলা হচ্ছে এতে বোঝা যাচ্ছে মস্কো ভবিষ্যতে এ ধরনের আরও পদক্ষেপ নেবে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও নাশকতামূলক নানা তৎপরতা চালাচ্ছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা GRU এসব নাশকতামূলক তৎপরতার নেপথ্যে। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। পশ্চিমা গোয়েন্দাদের দাবি নাশকতামূলক তৎপরতার পাশাপাশি গুপ্ত হত্যার চেষ্টাও চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউরোপের কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের হত্যার চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্র জার্মানির গোয়েন্দা সংস্থা এই গুপ্ত হত্যা চেষ্টার পরিকল্পনা নস্যাৎ করে দেয়। কিয়েভকে অস্ত্র দিয়া ঠেকাতেই এই ষড়যন্ত্র করা হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমন ঘটনা অনেক আছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা নিয়ে অনেককে সতর্ক করতে দেখা গেছে। এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এ বছরের শুরুতে বলেন, ইউরোপে ছায়াযুদ্ধ আসলে পুতিনের ছায়াযুদ্ধ চলছে, আর কতদিন এই যুদ্ধ চলতে দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। গত মে মাসে পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক অভিযোগ তুলে বলেন, মস্কো একের পর এক নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে। গত অক্টোবরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 প্রধান কেন ম্যাককালাম বলেন, যুক্তরাজ্য সহ ইউরোপে সড়কে সড়কে মাতম তৈরির মিশন নিয়ে নেমেছে মস্কো। আর এর নেপথ্যে রয়েছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা GRU। নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী ও নেটোর নতুন মহাসচিব মার্ক রুত্তেও চলতি মাসে একই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমাদের মিত্রদের ভূখণ্ডে কৃত্রিম হামলা তৎপরতা বাড়িয়েছে মস্কো। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। আমাদের শিল্প খাতে নাশকতার পাশাপাশি নানা সহিংসতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। যুদ্ধক্ষেত্র এখন আর শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নেই। পশ্চিমা দেশগুলোর সঙ্গে পুতিনের ছায়াযুদ্ধ যে প্রকাশ্য হয়ে আসছে, গত সপ্তাহের এক বৈঠকেও পাওয়া গেল তার ইঙ্গিত। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে এই বৈঠকে বসেছিলেন পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ন্যাটো ও EU জোটভুক্ত দেশগুলোর বিরুদ্ধে কৃত্রিম যুদ্ধ তৎপরতা বাড়িয়েছে মস্কো। ধরন ও মাত্রার বিচারে যা নজিরবিহীন। এতে করে উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পশ্চিমা নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে ট্রাম্প ক্ষমতা এলে আগের মতো যুক্তরাষ্ট্রকে তারা পাশে পাবেন কিনা। কারণ হিসেবে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প ও তারা প্রশাসনে জায়গা পাওয়া ব্যক্তিদের ইউক্রেন নিয়ে অবস্থানের বিষয়টি তুলে ধরা হচ্ছে।